আমাদের নর্থ 24 পরগনা এবং বসিরহাট হেলথ ডিস্ট্রিক্টের একটা বিরাট অংশ যাদেরকে গ্রাম পঞ্চায়েতের তকমা দিয়ে রয়েছে, কিন্তু বেসিক্যালি সেটা গ্রাম পঞ্চায়েত বলা যায় না, বলা যায় মিউনিসিপ্যালিটির সমান বা মিউনিসিপ্যালিটির নেচার। আমরা জানি যে উত্তর 24 পরগনায় 1 কাঠা জমির দাম সোনার দামের সমান, কারণ সেখানে সলিড অ্যান্ড লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য বলা হচ্ছে মিনিমাম 20 কাঠা, 16 থেকে 20 কাঠা জমি চাই। ফলে অধিকাংশ গ্রাম পঞ্চায়েত সেই জমি জোগাড় করতে পারছে না, ফলে হচ্ছে না, বা জমি একটা জোগাড় করলো সেটা মূল যে গ্রাম পঞ্চায়েতের জনবসতির এরিয়ার থেকে 15 কিলোমিটার দূরে একটা ভাগাড়ে জমি পেল, সেখানে ওই যে সলিড ওয়েস্ট নিয়ে গিয়ে ওখানে গিয়ে কোনোভাবে সেটা সাস্টেনেবল মানে প্রফিটেবল হচ্ছে না এবং সেটাকে টেকসই করা যাচ্ছে না। তো আমি আপনাদেরকে একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করব। আমাদের মধ্যে আছেন হাবড়া 1 ব্লকের একজন সুপারভাইজার এবং একজন আমাদের ভিএসটি মেম্বার মানে ভিবিডিসি কর্মী। তাদেরকে আমরা ডেকেছি যে ওরা ওই রকম একটি পেরিয়ারবান নেচারের গ্রাম পঞ্চায়েতে জমি ছাড়া কি করে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করলো এবং ওরা সত্যিকারে এটাকে একটা এখন ব্যবসায়িক পর্যায়ে নিয়ে যেতে পারছে। এখনো পুরোটা পেরেছে বলবো না, এখনো প্রমাণ দিতে হবে, কিন্তু সত্যি ওরা একটা রিমার্কেবল কাজ করেছে এবং পঞ্চায়েত দপ্তর থেকে অলরেডি ওরা স্বীকৃতি পাচ্ছে। এখনো পুরোটা পায়নি, কারণ ফান্ডিং যতক্ষণ না হচ্ছে ততক্ষণ স্বীকৃতি পাওয়া বলবো না। কিন্তু এইটা বলবো যে সারা ভারতবর্ষের মধ্যে একটা দিশা, নতুনভাবে একটা দিশা তৈরি করছে যে এরকমভাবে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট করা যায় এবং ব্যবসায়িক দৃষ্টিভঙ্গিতে করা যায়। এই কাজটাতে আমাদের সঙ্গে আইআইটি বেনারস আমাদেরকে টেকনিক্যালি কিছুটা হেল্প করছে এবং আইজার কলকাতা আমাদের টেকনিক্যালি কিছু হেল্প করছে। তো আমি এখন ওদেরকেই দিচ্ছি, ওরা একটু বলুক, শুনুন, ভালো লাগবে। মানে যেমন ওই গ্রে ওয়াটারটা বললাম, ঠিক এরকমই একটা কাজ আমাদের জেলায় হচ্ছে। নমস্কার, আমি প্রিয়াঙ্কা দাস, হাবড়া 1 ব্লকের বেরগুম 2 নম্বর পঞ্চায়েতের সুপারভাইজার, ভিবিডিসি সুপারভাইজার। আমি কাজটা সম্পর্কে কিছুটা একটু শুরুটা বলবো, আর আমার ভাই পুরো টোটালটাই বলবে যে কি করে কি করেছে কাজটা, আর আমরা ভিডিওটাও দেখাবো। তো সূচনাটা হয়েছিল গত বছর 2023 সালের 21শে মার্চ। আমরা এই হলটাতেই এসেছিলাম ট্রেনিং নিতে। আমার সাথে আরেকজন ভিসিটি ভাই ছিল, ও ছিল না, আরেকজন ভিসিটি ভাই ছিল। ওই ভাইটা একটু কথা কম বলে কিন্তু কাজ খুব ভালো করে, তাকে নিয়ে এসেছিলাম। এবং স্যার আমাদেরকে শিখিয়েছিল যে কিভাবে জমি ছাড়া, অনেক জমি ছাড়াও আমরা এই কাজটা শুরু করতে পারবো। স্যার একটা অভিজ্ঞতা আমাদেরকে দিয়েছিল, আমরা ট্রেনিংটায় পেয়েছিলাম, যে একটা ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছিল যে কি করে কি করা যায়। তা শিখে যাওয়ার সময় আমার ওই ভাইটা বলেছিল, দিদি কথা না বলতে পারলেও কাজটা করে দেখাবো। তো সত্যি কাজটা ওই ভাই প্রথমে করে দেখিয়েছে, ভাই না সবাই করেছে, মানে করেছে, ওর বেশি অবদান। এইবার আমি তখন রাস্তায় মানে ভাবতে ভাবতে যাচ্ছি যে গিয়ে কাজটা তুলবো কি করে। আমি যদি ওকে দিয়ে একা শুরু করি তাহলে বাকি কেউ করবে না, ওর ঘাড়েই সব চাপিয়ে দেবে। ওই কারণে টোটাল টিমকেই বলেছিলাম যে সবাইকেই করতে হবে কাজটা। আমার তখন 19টা সংসদ ছিল, 19টা সংসদে 19খানা আমি পিট বানাই, সার পিট। এবং সার পিটে শুধু সার যে তৈরি হয়েছে সেটা না, সার তৈরি হওয়ার ফলে যেটা সবচেয়ে বেশি আমার মানে রেজাল্ট ভালো এসছে সেটা হয়েছে আমার প্লাস্টিক ম্যানেজমেন্টের কাজও হয়েছে ওর পাশাপাশি। মানে আমরা যেই বাড়িগুলোতে চিহ্নিত করে, আমরা সব বাড়িতেই ধরতে গেলে এখন যাচ্ছি প্লাস্টিক আনতে, কোনো বাড়ি বাদ নেই। 2-1টা বাড়ি হয়তো বাদ আছে কিনা তাও আমি মানে বলতে পারছি না, এই মুহূর্তে সব বাড়ি চলেই এসেছে। সবজির খোসাটা সব বাড়ি দিচ্ছে না, যেটা আমার সার তৈরি করতে সবজির খোসা, চায়ের পাতা আর ডিমের খোসা দিয়ে যেগুলো আমরা নিচ্ছি পচনশীল বস্তু, ওটা আমরা সব বাড়ি থেকে না পেলেও অপচনশীল বস্তুটা আমরা সব বাড়ি থেকে পাচ্ছি। প্লাস্টিকের কন্টেনার, প্লাস্টিক সব বাড়ি থেকে পাচ্ছি। এবং সার তৈরির জন্য আমরা যে সপ্তাহে 3 দিন সোম বুধ শুক্র একটা সংসদে ঘোরা, এবং যেভাবে মানে এই ভিসিটি ভাইরা এবং ভিআরপিরা আমার সহপাঠী যারা আছে তারা ঘুরছে, তাতে কি হচ্ছে প্রত্যেকের বাড়ির আর নোংরা মানে আবর্জনা আর থাকছে না, আবর্জনাটা উঠে আসছে, একদম মিউনিসিপ্যালিটির মতনই হচ্ছে কাজটা। এবং আমার প্লাস্টিক এত পরিমাণে জমে গেছে, স্যার ওটার ব্যবস্থা করার আমাকে আশ্বাসও দিয়েছে। এবং
মানে আমি একটা গোডাউন মতন মানে ভরে ফেলেছি, একটা পাহাড় সম প্লাস্টিক আমি জমিয়ে ফেলেছি। মানে এই রকম পরিমাণে প্লাস্টিক আমরা ইউজ করি, আমরা জানি না। সেটা আমরা ওইখান থেকে আমরা কুরিয়ার কি পেয়েছি, এখন তো কোড়াতে হয় না, এখন বাড়ি বাড়িতে জমিয়ে রাখে আমাদের জন্য। ওরা ফোনও করে বাড়ির লোক যে এসে নিয়ে যাও, আমাদের ভরে গেছে, অনেক জমে গেছে। হ্যাঁ, বস্তা বাঁধা আছে রাস্তায় রাস্তায়, আমরা বাড়ির সামনে যে সমস্ত দোকানদারগুলো কথা শোনে না, তাদের দোকানের সামনে বস্তা বেঁধে দিয়েছি। আলুর বস্তা খুব কম দাম, সামান্য, আমাদের পঞ্চায়েত থেকে দেয়নি, আমরা নিজেদের থেকেই করেছি এগুলো, আমরা বেঁধে দিয়েছি। আর যেটা আমাদের রেজাল্ট আরেকটা দিক ভালো হয়েছে, সেটা হচ্ছে আমরা 17,000 টাকার মতন আমরা কন্টেনার বিক্রি করতে পেরেছি। প্লাস্টিকের কন্টেনার, বোতল, যেগুলো ভাঙাড়ি জিনিস বিক্রি করতে পেরেছি। আর সার দিয়ে টোটাল ফান্ড 25,000 টাকা হয়েছে, এখনো 1 বছর পূর্ণ হয়নি। গত এপ্রিল মাস থেকে ধরেছি, এই এপ্রিল আসলে 1 বছর হবে। আশা করি ফান্ড আরো বেশি বাড়বে। মানে এটা আমার একটা তহবিল জমেছে, এটা হয়েছে সম্পূর্ণ এই প্লাস্টিক ম্যানেজমেন্টের কাজ করে আমাদের মানে একটা লাভজনক ব্যাপার। আর যেটা তৈরি করেছি সারটা, সে সারটা তৈরি তো ভাই দেখাবে কেন কিভাবে কি করেছি। সার তৈরির ফলে ওই যে প্লাস্টিক ম্যানেজমেন্ট হয়েছে, তার ফলে ডেঙ্গুটা অনেক পরিমাণে কমে গেছে এবং আমার পঞ্চায়েত অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। আমি এটা মানে এখন আমার এমন মনে হয় যে রাস্তাঘাটে যাওয়া কোথাও গেলে আমি রাস্তা দিয়ে যাই আর ভাবি এই বাবা কত প্লাস্টিক কত প্লাস্টিক। না, আমার পঞ্চায়েতে কম আছে, কম। সবাইকে তো মানে এখনো সেইভাবে আমরা হয়তো বোঝাতে পারি না, বা মানুষের অভ্যাস পরিবর্তন করতে পারছি না সহজে, কিন্তু অনেক কম, অনেক কম এখন। মানে সেই পরিমাণে প্লাস্টিক আমার পঞ্চায়েতে, অন্ততপক্ষে আমাদের পঞ্চায়েতে থাকবে, পাওয়া যাবে না। আপনারা গেলে মানে বুঝতে পারবেন যে কতটা পরিচ্ছন্ন হয়েছে। আর আমরা যে সারটা তৈরি করেছি, সেই সারের সম্পূর্ণটা আমার ভাই বলবে এখন কিভাবে ছোট্ট একটু জায়গার মধ্যে এই কাজটা হয়েছে, সেটা ও বুঝিয়ে বলবে। নমস্কার সবাইকে। সারটা প্রথমে তৈরি করতে আমরা ছোট ছোট কিছু সারপিট বানিয়েছিলাম দিদিদের উপদেশে। স্যার ছিল সঙ্গে, স্যারের উপদেশ নিয়ে আমরা এটা করেছিলাম। প্রথমে স্যারেরই মানে বলেছিল আমাদের প্রথমে একটা জায়গা, নির্দিষ্ট একটা জায়গা যেখানে মানে জনবসতি কমই আর কি, যেহেতু সারপিট তৈরি করতে গেলে বিভিন্ন রকম একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, সেরকম জায়গা দেখে আমরা প্রথমে কিছু একটা জায়গা সিলেকশন করি। দুর্গন্ধ সৃষ্টি হয় এটা মনোভাব প্রথমে একটু ছিল, কিন্তু দুর্গন্ধ যে একদম হয়নি এটা একদম মানে গ্যারান্টি দিয়ে, মানে সারের যেখানে তৈরি হচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনি চাও খেতে পারবেন এবং যে কোনো আমরা মানে ওখানে সবসময় আমরা বসতে পাচ্ছি, এতই সুন্দর পরিবেশ, কোনো গন্ধ দুর্গন্ধ কিচ্ছু নেই সার যেখানটায় তৈরি হচ্ছে। মানে প্রথম ভাবে হয়তো আমরা ভেবেছিলাম কিছু যদি হয়, কিন্তু কিছু হয়নি। আর জায়গা যেটা আমরা চয়েস করেছি সেটা হচ্ছে ভিআরপি বোনেরাই চয়েস করেছিল, ওটা হচ্ছে আমাদের ওই 3 রাস্তার মোড় বা কারো ফাঁকা ল্যান্ড জমি পড়ে আছে, যেই সমস্ত জমি মানে কাজে লাগে না, সেখানেই আমরা একটা করে ওই পিট তৈরি করেছিলাম। আর খরচ যেটা হয়েছিল, খরচ খুব সামান্য ছিল, কারণ আমরা তো আমাদের অতটা সামর্থ্য নেই যে আমরা অনেক খরচ করে কিছু করব। আমরা ওই আলুর বস্তা ব্যবহার করেছিলাম, চেয়ে নেই সব, মানে পাশাপাশি দোকান টোকান থেকে চেয়ে আনা হয়ে গেছিল। আরেকটা যেটা হয়েছিল সেটা হচ্ছে নেট, মশারির নেট। অনেক সময় অনেক বাড়িতে ফেলে দেওয়া মশারি থাকে, ভাইরা যখন কাজে গেছে তখন ওই দেখে এসছে যে ওই বাড়িতে মশারির নেট ফেলা আছে, সেই বাড়ি থেকে ওই মশারিটা চেয়ে নিয়ে এসছে যে দিদিভাই তোমাদের দেবা মশারিটা, আমরা একটা কাজে লাগাবো। এইভাবে করে। আর বাঁশও, গ্রামের বাড়ি অনেক বাড়িতেই বাঁশ ঝাড় আছে, আর বাঁশ বাদেও আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে লাঠি বা যে কোনো মেহগনি গাছের ডাল, মানে কোনো কিছুতেই খুব বেশি পয়সা খরচ হয়নি। দড়ি যেটা হয়েছিল, দড়িটা বানিয়েছিল হাতে, আমাদের একটা ভিডিও আছে, স্যারের লিঙ্কে আছে এটা ওই ইউটিউবে। বোতল কেটে দড়ি বানানো হয়েছিল। হ্যাঁ, মানে প্লাস্টিকের যে বোতল সেটার কেটে একটা দড়ি বানানো যায়, সেই দড়িটা এতটাই মজবুত হয় যে টেনেও আপনারা ছিঁড়তে পারবেন না, এতটাই মজবুত দড়িটা, সেটা দিয়ে ওগুলো বানানো হয়েছিল। এবার প্রথমে আমরা সবজির খোসাগুলো তুলি বাড়ি থেকে, তার সঙ্গে অনেক সময় প্লাস্টিকও দেয়, প্লাস্টিকও ভরেও দেয়, প্লাস্টিকগুলো আলাদা করতে হয়। সবজির খোসা এনে প্রথমে আমরা সবজির খোসাগুলোকে সারপিটে ফেলি। ফেলানোর পরে আমাদের কিছু ফাস্টফুডের দোকানও আছে, যেখান থেকে ডিমের খোসা,
তারপরে চায়ের দোকান, চায়ের যে পাতিগুলো পাওয়া যায় ওইগুলো নিয়ে এসে দোকান থেকে চেয়ে চেয়ে বলা আছে আমাদের। এবার প্রথমে তো কিছু গোবর সার দিতে হয়, একদম ফার্স্ট গোবর সার দেওয়ার পরে আমরা তারপরে কিছু সবজির খোসার উপর দিয়ে দিই। দিয়ে দেওয়ার পরে তারপরে আমরা ডিমের যে খোসাটা আছে ওটা ভালো করে গুঁড়ো করতে হবে ফার্স্ট। গুঁড়ো করে তারপরে সেইগুলোকে আমরা সারের উপর সবজি খোসার উপর রেখে দিই। এইভাবে একটার পর একটা স্তর দিয়ে দিতে দিতে আমরা উপরের দিকে উঠি। তার ভিতরে প্রথমে ওর ভিতরে আরো কচুরিপানা, যেগুলো কচুরিপানা, তারপরে হচ্ছে কচু গাছ, এগুলো কুচিয়ে ওই সারের ভিতরে আমরা দিই আর কি। দিলে বেশ কিছুদিন রাখার পরে তারপর দেখা যায় ওর ভিতরে কেঁচো, পোকা এগুলো হওয়াতে তারপর আমরা ওর ভিতরে টাইমে জলও দিই ওর ভিতরে, যে পোকাগুলো যাতে না মরে যায়, পোকাগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। পোকাগুলো পটি করার পরে তারপরে সারটা তৈরি হয় আর কি। এভাবে করে আমরা বেশ মাসখানে 1-1.5 মাস রেখে দিই। রাখার পরে যখন পোকাগুলো পটি করার পরে মারা যায় আর কি, তখন সেই সারটাকে আর একটা ঘরে আমরা নিয়ে রাখি। সেখানে রেখে সেইগুলো সারটাকে রাখার পরে আরও সেখানে নিয়ে জল দিয়ে সেটাকে একটা আবদ্ধ একটা কিছু মানে প্লাস্টিক জাতীয় কিছু দিয়ে ঢেকে রাখতে হয়। রাখার পরে যখন দেখা যাচ্ছে সারগুলো আমাদের উপযুক্ত হয়েছে, সারের মতন হয়েছে, তখন আমরা ওগুলোকে কোদাল দিয়ে মিক্সড করে তারপরে আবার চালনি দিয়ে চালতে হয়। চালনি দিয়ে চালার পরে চালনি দিয়ে চালার পরে আমরা আবার সেইগুলোকে রোদ্রে মানে তাবু পাতিয়ে রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে বস্তা করে তারপর সার তৈরি করি আমরা। এইভাবেই করি। ও যেটা বললো যে ওই সবজির খোসা দেওয়ার আগে আমরা একটা মানে যেমন বাড়ির যেমন ভিট হয় ওরকম একটা ভিট তৈরি করি, যাতে জলটা না ওখানে আসতে পারে, নিচের জলটা, বৃষ্টির জল, কোনো জলই যাতে ওখানে না আসতে পারে। আর যেখানেই আমরা সার বানিয়েছি সেখানে সেই পিটের জায়গাটা এমন চয়েস করতে হয় যেখানে হালকা রোদও পড়বে এবং আলো বাতাস খেলবে, মানে আর্দ্রতাটা ঠিক থাকবে। এবার ওই পিটের যেখানে নিচের মাটিটা দেওয়া হয়, মাটিটা হয়েছে ড্রেনের থেকে তোলা মাটি, বেশিরভাগই আমরা দিয়েছি ড্রেন যে ড্রাই সিজন চলছে, এখন ড্রেন পরিষ্কার হচ্ছে, ড্রেনের পাড়ে মাটিগুলো রেখে দেওয়া হচ্ছে। এই মাটিগুলোই আমরা সারের নিচে দেব, মানে সার তৈরির প্রথম ধাপে ওই মাটিটা দেব, বা পাক মাটিও দিয়েছি কোথাও কোথাও পুকুর থেকে তুলে। আচ্ছা, এবার ওই মাটির ওপরে তারপরে লেয়ার বাই লেয়ার সবজির খোসা পড়ছে, হয়তো 4-5 দিন সবজির খোসা পড়েছে, তারপরে একদিন আবার গোবর দিয়ে একটু মিক্সিং করে দেওয়া হয়েছে। গোবরটা জলে গুলিয়ে দিলে খুব ভালো হয়, আবার অনেক সময় শুকনো গোবরও থাকে, ভালো গোবর, যেটা এমনি দিলেও হয়। গোবর দিলে কি হয়, পচে খুব তাড়াতাড়ি এবং সারের মান ভালো হয়, এবং সারটা একদম মানে খুবই ভালো সার তৈরি হয়েছে। সারের আমরা মানে রেসপন্স খুব ভালো পেয়েছি, আপনাদের দেখাবো, বাজার চলতি সারের মতনই। হ্যাঁ 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 স্যার টেস্ট করে দিয়েছে, ওদেরকে আমরা স্যাম্পল পাঠিয়েছিলাম। আর আইজার কলকাতা আমাদের দুটো সংস্থা করে দিয়েছে। তো আরেকটা কথা যেটা আমি ওদের সঙ্গে সাপ্লি করব, সেটা হলো যে আমরা যখন এই কনসেপ্টটা যখন পিএনআরডি কে জানালাম, তো ওরা একটা গাইডলাইন তৈরি করলো, সেটার নাম দিল ডিসেন্ট্রালাইজ সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট। কিন্তু ওখানে মুশকিল হচ্ছে আমাদের এই সবজির খোসা বা এক জায়গায় ফেলার কনসেপ্টটা মূলত কলকাতা কেন্দ্রিক, সেটার শব্দটা ওখান থেকে আমরা মানে অটোমেটিক্যালি গ্রহণ করে নিয়েছি। কি বলি, ভ্যাট। আমার ভীষণ আপত্তি আছে এই ভ্যাট শব্দটার প্রতি। মানে ভ্যাট বললেই সেখানে প্লাস্টিকও ফলবে, সেখানে প্লাস্টিকও পড়বে, কি বলবো, হ্যাঁ। কিন্তু এইটা শুধুমাত্র ভিবিডি কর্মীরাই ম্যানেজমেন্ট করবে। এই ম্যানেজমেন্ট পাবলিকের হাতে দিলে গন্ধ বেরোবে। কারণ ওই যে বললাম, এটা তো ফেলার একটা পচানোর একটা প্রক্রিয়া আছে, সেই প্রক্রিয়ার মধ্যে না গেলেই গন্ধ বেরোবে। ওরা যেহেতু ওই প্রক্রিয়াটা মেনটেন করে, সেই জন্য যে কোনো জায়গায় এই সারপিটটা, আমরা কি বলছি ম্যাজিক পিট, এই ম্যাজিক পিটটা তৈরি করা যাবে। এটা হলো মানে কি বল মূল মন্ত্র। এইটা ম্যানেজমেন্ট পাবলিকের হাতে ছাড়লে হবে না, এই ম্যানেজমেন্টটা ভিসিটি ভাইদের হাতেই ছাড়তে হবে। আর একটা জিনিস ওরা যেটা বলেনি, সেটা হলো এর পিছনে একটা বিরাট মানে এই যে অঙ্কটা বললে, এরা তো ওদের অর্জিত অঙ্ক, এখন ওরা সবে
ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে আছে। ওরা যখন ফুল ফেজে ব্যবসায় নামবে তখন ধরুন আপনার গ্রাম পঞ্চায়েতের পরিবার কতগুলো আছে? 7,000 পরিবার আছে। 7,000 পরিবার আছে, এমন কোনো পরিবার নেই যারা, আমি ধরে নিলাম যে টোটাল পরিষেবা নেয় এরকম হয়তো 5,000, 2,000 বাদই দিলাম, তাহলে 5,000 মাসে যদি 50 টাকা করে সার্ভিস চার্জ নিই এবং দেবে শুরু করেছি, তার মানে 50 টাকা, হ্যাঁ কিছু দিও, আমি সিস্টেমেটিক্যালি নেব বলে মানে রেজুলেশন করে বাইল তৈরি করে নিতে হবে বলে আমি এখনই বলেছি যে একটুখানি ধৈর্য ধরুন, নতুন বডি তৈরি হচ্ছে, ওনাদেরকে অনুমতি নিয়ে আমরা পঞ্চায়েত যে বাইল আছে তাতে ঢুকিয়ে এটা করে দেবো। তার মানে 50 টাকা করে 5,000 ফ্যামিলিতে কত হয় মান্থলি ইনকাম? 2.5 লাখ টাকা, তাই তো? 50 গুণ 5,000, 5 5 25 আর 2.5 লাখ টাকা, তাহলে 2.5 লাখ টাকা। আর এই প্লাস্টিক বিক্রি করে পার মান্থ মিনিমাম 10 থেকে 15,000 টাকা ইনকাম হবে। তার মানে প্রায় আমি সব মিলে খরচা বাদ দিয়ে 2.5 লাখ টাকায় ধরলাম প্রফিট। তাহলে ভাবুন যে আপনাদের সংখ্যা কত আছে টোটাল? 53। তার মানে আর মানে মোটামুটি আমরা 5,000 টাকা ওই পরিবারের মানে ওই ভিসিটি ভাই বা এদের হাতে আমরা তুলে দিতে পারবো। তার মানে এটার যেহেতু ওনারা এই কাজের মধ্যেই যুক্ত আছে, তাহলে আর একটা ইনসেন্টিভ আমরা ওনাদের হাতে তুলে দিতে পারছি। তাহলে এটা একটা অনেস্টলি আয়ের পথ। আমি আবার বলছি, আজকের এই যুগে সবাই দেখবেন একটা চট জলদি কিছু মানে কি বলবো ফকটিয়া ফাঁকিবাজি সমস্ত কিছুর মধ্যে মানুষ চাই মানে কি বলবো এনগেজ হতে। এখানে দাঁড়িয়ে একটা ভীষণ অনেস্ট পথে শ্রম দিয়ে সুস্থ জীবনযাপনের পথের কিন্তু একটা দিশা, মানে আজকের যুগে আমার মনে হয়েছে যে সত্যি যদি এটা অনেস্টলি করা যায়, ওদের জন্য এইটুকু ব্যবস্থা করা যায়, তাহলে একটা বিরাট কাজের কাজ হবে।